আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা। একটি দেশ যেমন প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল, তেমনি আমাদের দেহ কিন্তু এই প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। এই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে দেহের বিভিন্ন কলা, কোষ, অঙ্গতন্ত্র মিলে, যাদেরকে বলা হয় ইমিউন সিস্টেম বা অনাক্রমতা তন্ত্র। এই অনাক্রমতা তন্ত্র দেহকে বহিঃশত্রুর আক্রমণ থেকে এবং দেহ অভ্যন্তরে প্রবিষ্ট বিভিন্ন প্রকার জীবাণু, ভাইরাস, প্রোটোজোয়া থেকে শুরু করে জাতীয় পদার্থের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। দেহে রোগ সংক্রমণ প্রতিরোধ করার এই ক্ষমতাকে বলা হয় অনাক্রমতা। এই অনাক্রমতা আমাদের দেহে তিনটে ধারাবাহিক পর্যায়ের মধ্যে কাজ করে, মাধ্যমে কাজ করে। যেমন দেশে প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর আছে। আছে স্থলবাহিনী, আছে নৌবাহিনী, আছে বায়ু সেনা। তেমনি আমাদের দেহ 3 লাইনস অফ ডিফেন্স রয়েছে। এই সম্পর্কে একটু কথা বলব। আমাদের এই অনাক্রমতা দু রকমের। একটা হলো জন্মগত বা বস্তু নিরপেক্ষ বা অনির্দিষ্ট, যে প্রতিরক্ষা ব্যবস্থা সবার দেহের মধ্যেই আছে এবং সেটা আমরা উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়ে থাকি। আরেক প্রকার প্রতিরক্ষা ব্যবস্থা জন্মগ্রহণ করার পরে বিভিন্ন রকম রোগ জীবাণু দেহে প্রবেশের ফলে অর্জিত হয়, যেটা বস্তু নির্দিষ্ট এবং বলা যেতে পারে যে বিভিন্ন ক্ষেত্রে এর বিভিন্ন রকম ফের দেখা। তবে জন্মগতটা সকলেই আমরা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকি। এটা স্থায়ী এবং বস্তু নিরপেক্ষ, সকল রকম সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। কিন্তু যেটা অর্জিত সেটা কিন্তু স্থায়ী নয়, নির্দিষ্ট বিশেষ করে বিশেষ বিশেষ ক্ষেত্রে এটা কার্যকরী হয়। সব সময় এটা কার্যকরী হয় না। হ্যাঁ, এবার দেখা যায় এই যে আমি যেটা বললাম জন্মগত, এটা কিন্তু দু রকমের। একটা হলো বাহ্যিক, একটা হলো অভ্যন্তরীণ। এই বাহ্যিকটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স বা প্রথম সারির প্রতিরক্ষা ব্যবস্থা। এর আবার দুটো দিক আছে, একটা হলো ভৌত, একটা হলো রাসায়নিক। ভৌত ব্যবস্থাটা কি? আমাদের দেহ, ত্বক, মিউকাস পর্দা, এগুলো হচ্ছে ভৌত ব্যবস্থা। যে কোনো রোগ জীবাণু দেহে প্রবেশ করতে আসলে এরই প্রথম প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে হটিয়ে দেয়। নেক্সট রাসায়নিক। আমাদের দেহে রোগ জীবাণু প্রবেশ করলে বা করার উপক্রম হলে এই রাসায়নিক পদার্থগুলো যেটা জন্মগত, আমরা আমাদের দেহকে রক্ষা করি। যেমন 1 নম্বর অশ্রু বা চোখের জল, লাইসোজাইম উৎসেচকতা। আমাদের লালারস, বিভিন্ন রকমের পদার্থ থাকে রোগ জীবাণু ধ্বংস করতে পারে। যেমন আমাদের পাকরস, HCl থাকে, বিজাতীয় জীবাণু এবং পদার্থগুলোকে ধ্বংস করে দেয়। যেমন আমাদের পিত্তরস, যকৃৎ থেকে নিঃসৃত। এই পিত্ত লবণ দেহকে রক্ষা করতে সহায়তা করে। যেমন আমাদের ত্বকের সিবেসিয়াস গ্ল্যান্ড থেকে খরিত সিবাম, এটা আমাদের দেহকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করতে সহায়তা করে।
যেমন আমাদের নাসিকার যে আবরণী কলাকোষ, সেখান থেকে খরিত যে শ্লেষ্মা, এটাও কিন্তু রোগ জীবাণু প্রতিরোধে কিছুটা সহায়তা করে। এই যে রাসায়নিক এবং ভৌত, এই দুটো মিলে এই বাহ্যিক জন্মগতর ক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ডিফেন্স তৈরি করে। সেকেন্ড লাইন অফ ডিফেন্স জন্মগত ক্ষেত্রে এখানে আমার তিনটি ব্যবস্থা আছে। এক নম্বর ব্যবস্থা হলো জৈব রাসায়নিক। এই জৈব রাসায়নিক ক্ষেত্রে দুটো সিস্টেম। একটা হচ্ছে ইন্টারফেরন। ভাইরাস আক্রান্ত কোষ থেকে খরিত এই প্রোটিন জাতীয় পদার্থটি ভাইরাস সহ পার্শ্ববর্তী কোষগুলোকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে, ভাইরাসকে বিনষ্ট করতে সহায়তা করে। এছাড়া আছে আমাদের রক্তরসে অবস্থিত বিশেষ বিশেষ কিছু প্রোটিন, যারা কমপ্লিমেন্ট সিস্টেম সৃষ্টি করে, যারা প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের ফার্স্ট হলো এটা। সেকেন্ড লাইন অফ ডিফেন্সের সেকেন্ড পার্ট হলো কোষী। আমাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বিভিন্ন কোষ এই কাজে সহায়তা করে। এদের মধ্যে আছে শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, ম্যাক্রোসাইট, মনোসাইট, ম্যাক্রোফাজ, ন্যাচারাল কিলার সেল, এনকে সেল। এই সমস্ত কোষগুলো এরা কিন্তু আমাদের দেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া রোগ সংক্রমণের ফলে আমাদের জ্বর হয়, প্রদাহ সৃষ্টি হয়, সেগুলো রোগাক্রমণের তীব্রতা প্রতিহত করতে সহায়তা করে। এরাও এই তিনটে মিলে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স, দ্বিতীয় সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা। নেক্সট আরেকটা অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থা। এই অর্জিত প্রতিরক্ষা ব্যবস্থাকে বলা হয় থার্ড লাইন অফ ডিফেন্স। এটা আমরা জন্মগত সূত্রে পাই না, বিভিন্ন রোগ জীবাণুর সংক্রমণের ফলে এটা আমাদের দেহে গড়ে ওঠে। এই রোগ জীবাণুগুলো সাধারণত অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এটা আবার দু রকমের, এক হলো সক্রিয় আর এক হলো নিষ্ক্রিয়। অর্থাৎ অর্জিত সক্রিয়, অর্জিত নিষ্ক্রিয়। অর্জিত সক্রিয় অ্যান্টিজেন বা বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং প্রোটোজোয়ার সংক্রমণের ফলে আমাদের দেহে অ্যান্টিবডি সৃষ্টি হওয়ার ফলে যে অনাক্রমতা গড়ে ওঠে, সেটা হলো অর্জিত এবং সক্রিয়। আরেকটা হচ্ছে অর্জিত নিষ্ক্রিয়, যেটা অন্য প্রাণীর দেহে অ্যান্টিবডি সৃষ্টি করে সেই অ্যান্টিবডি সমন্বিত সিরামকে মানব দেহে প্রবেশ করানো হয়, যার ফলে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ করে। এটা হচ্ছে অর্জিত নিষ্ক্রিয়। এবার অর্জিত সক্রিয় দুটো ভাগ, এক হলো প্রাকৃতিক আর হলো কৃত্রিম। প্রাকৃতিকটা হলো রোগ জীবাণু প্রবেশের ফলে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে হয়, আর কৃত্রিমটা হলো রোগ জীবাণু থেকে সৃষ্ট টিকা, এই টিকা প্রদানের ফলে যেটা গড়ে ওঠে তাকে বলে অর্জিত, সক্রিয়, কৃত্রিম। আর অ্যান্টিজেনের প্রবেশের ফলে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে যেটা গড়ে ওঠে সেটা অর্জিত, সক্রিয়, প্রাকৃতিক। আর অর্জিত নিষ্ক্রিয় প্রাকৃতিক, যা অ্যান্টিবডি প্রবেশের ফলে গড়ে ওঠে। নট অ্যান্টিজেন, সরাসরি অ্যান্টিবডি প্রবেশ। যেমন
শিশুদের মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে, কলস্ট্রাম বা মাতৃদুগ্ধ পান করার মাধ্যমে যে অ্যান্টিবডি তার দেহে প্রবেশ করে, সেটা অ্যান্টিজেনকে প্রতিহত করে। এছাড়া মাতার দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণের দেহে অ্যান্টিবডি প্রবেশের মাধ্যমে এটা গড়ে ওঠে। একে বলা হয় অর্জিত, নিষ্ক্রিয়, প্রাকৃতিক। নেক্সট, অর্জিত, নিষ্ক্রিয়, কৃত্রিম। অন্য প্রাণীর দেহে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে সেই অ্যান্টিবডির সমেত সিরামকে মানুষের দেহে প্রবেশ করিয়ে অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়। যেমন অ্যান্টিটিটেনাস সিরাম টিটেনাসের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। অ্যান্টি এভিয়ান অ্যান্টিভেনাম সিরাম সাপের বিষের বিরুদ্ধে এটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই হল অ্যাট এ গ্লান্স অনাক্রমতা তন্ত্রের বিশেষ বিষয়। এবারে এই যে অর্জিত অনাক্রমতা কার্যকারিতার দিক থেকেও দুরকম। এক হচ্ছে রস নির্ভর অনাক্রমতা, আর একটা হচ্ছে কোষ নির্ভর অনাক্রমতা। সাধারণত বি লিম্ফোসাইট এই রস নির্ভর অনাক্রমতায় সহায়তা করে। রোগ জীবাণু প্রবেশ করলে বি লিম্ফোসাইট সক্রিয় হয়। বি লিম্ফোসাইট বিভাজিত হয়ে তৈরি করে প্লাজমা কোষ, মেমোরি কোষ। প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে অনাক্রমতা গড়ে ওঠে। এটা হচ্ছে রস নির্ভর অনাক্রমতা। নেক্সট, কোষ নির্ভর অনাক্রমতা। টি লিম্ফোসাইটের সাহায্যে এটা গড়ে ওঠে। দেহে রোগ জীবাণু প্রবেশ করলে টি লিম্ফোসাইট সক্রিয় হয়। তারা বিভাজিত হয়ে তৈরি করে দুরকম কোষ, সাইটোটক্সিক টি কোষ এবং মেমোরি কোষ। এই সাইটোটক্সিক টি কোষ সরাসরি রোগ জীবাণুকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ধ্বংস করে। এই যে বললাম রস নির্ভর, কোষ নির্ভর, এরা হচ্ছে প্রাথমিক অনাক্রমতা তৈরি করে। কিন্তু দুটো ক্ষেত্রেই রস নির্ভর, কোষ নির্ভর দুটো ক্ষেত্রেই মেমোরি সেল তৈরি হয়। প্রথমবার রোগ জীবাণু প্রবেশ করলে তা স্মৃতি কেটে রাখে এই মেমোরি কোষ। বি লিম্ফোসাইটের ক্ষেত্রেও বি সেল মেমোরি, টি সেল মেমোরি। এই মেমোরি কোষগুলো দ্বিতীয়বার যখন আবার রোগ জীবাণু প্রবেশ করে, একই রোগ জীবাণু, তখন তারা দ্রুত সক্রিয় হয়ে ওঠে এবং পুনরায় বিশেষ করে এই যে মেমোরি কোষ বিভাজিত হয়ে তৈরি করে প্লাজমা কোষ এবং অ্যান্টিবডি সৃষ্টি করে তীব্র প্রতিরোধ ব্যবস্থা করে তোলে। এবং রস এই কোষ নির্ভরের ক্ষেত্রেও তাই। টি লিম্ফোসাইট, টি মেমোরি কোষ যেটা, সেটা বিভাজিত হয়ে প্রচুর সংখ্যক এই সাইটোটক্সিক টি কোষ সৃষ্টি করে এবং তারা খুব দ্রুত এবং সাংঘাতিক রকমভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তাকে গৌণ অনাক্রমতা। এই অভিনব ব্যবস্থা আমাদের দেহের মধ্যে বিরাজমান। তা নয় আমরা বিভিন্ন সময়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন কন্টামিনেটেড পরিবেশের মধ্যে যাচ্ছি, কিন্তু আমরা সবসময় রোগাক্রান্ত হচ্ছি না। আমাদের ইমিউন সিস্টেম আমাদেরকে এই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাংঘাতিকভাবে সাহায্য করছে। যদি এটা ফেলিওর হয় তখনই আমরা বিপর্যস্ত হই, রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিহত হয়, আমরা কিন্তু অনেক সময় মৃত্যুর মুখে পতিত। শেষ করছি, ভালো।